প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 98 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 98 এর মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটি হেডিং দিয়েছে। এখানে বলা হয়েছে যে নানা কাজের কাজী, মানে বিভিন্ন কাজের দক্ষ ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। এখানে কি বলা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে আমাদের চারপাশে অনেক শ্রেণীর পেশার মানুষ আছে যাদের উপর বিভিন্নভাবে আমাদেরকে নির্ভর করতে হয়। এই শিখন অভিজ্ঞতায় তোমরা বিভিন্ন পেশাজীবী মানুষের কর্মক্ষেত্রে গিয়ে দেখবে কত নিপুণ হাতে তারা এই কাজগুলো করেন। চাইলে তুমিও এই কাজগুলো শিখে নিতে পারো। খেয়াল করলে দেখবে ওনারা যন্ত্রপাতি ব্যবহার করেন, তার অনেক কিছু আমরা এমনকি বাসাবাড়িতেও ব্যবহার করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই যন্ত্রগুলো কিভাবে কাজ করতে সাহায্য করে? চলো অনুসন্ধান শুরু করা যাক। সো এইভাবেই ছিল হচ্ছে যে আমাদের 98 পৃষ্ঠার আলোচনা। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 99 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 99 এর মধ্যে কি বলা হয়েছে। তো এখানে একদম শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম সেশন, তারপর হচ্ছে যে একটি ইনস্ট্রাকশন দিয়েছে। এখানে বলা হয়েছে যে প্রথমেই একটু ভেবে দেখো তোমাদের এলাকায় এমন কি কি পেশার মানুষ আছেন যারা বিভিন্ন হাতের কাজ করেন, যেমন কামার, কুমার, নাপিত, মালি, রাজমিস্ত্রি, দর্জি, কাঠমিস্ত্রি ইত্যাদি পেশার মানুষ। তারপরে বলা হয়েছে যে জোড়ায় বসে এরকম পেশাজীবী কারা আছেন তার তালিকা করো এবং নিচে লিখে রাখো। তার মানে হচ্ছে যে তোমার এলাকায় এরকম কামার, কুমার, নাপিত, মালি, রাজমিস্ত্রি, দর্জি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি এই জাতীয় তোমাদের এলাকার মধ্যে যত পেশাজীবী মানুষ আছে সবার নামগুলো এখানে লেখার জন্য বলা হয়েছে। তো আমরা যদি এখানে দেখি যে কত ধরনের পেশার মানুষের নাম লিখতে হবে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আচ্ছা 11 হলে 12, 13, 14, 15 ধরনের পেশাজীবীর মানুষের নাম এখানে লিখতে হবে। সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী 99 পৃষ্ঠার সমাধান। তো প্রথমত আমরা পেশাজীবীদের মধ্যে প্রথমত আমরা রেখেছি হচ্ছে যে কৃষক, তারপরে রেখেছি নাপিত, কামার, কুমার, দর্জি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, পুলিশ, শিক্ষক, নার্স, রং মিস্ত্রি, দোকানদার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান। তো হচ্ছে যে আমরা এখানে 15টি পেশাজীবীদের নাম রেখেছি। তোমরা চাইলে হচ্ছে যে আমরা এখানে 15টি পেশাজীবীর নাম দিয়েছি আমাদের মতো করে, তোমরা চাইলে তোমাদের মতো করে এখানে দিতে পারো, তাহলে উত্তরটি হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে আমাদের 99 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 100 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 100 মধ্যে কি বলা হয়েছে। তো পৃষ্ঠা নং 100 মধ্যে আমরা কোনো ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি না। ইনস্ট্রাকশন দুটি আছে, সেটা হচ্ছে 99 পৃষ্ঠায়। তো চলো বন্ধুরা, এই ইনস্ট্রাকশন দুটি পড়ে আমরা হচ্ছে যে 100 পৃষ্ঠার এই চকটির সমাধান করব ইনশাআল্লাহ। তো এখানে প্রথমত বলা হয়েছে যে এবার ভেবে দেখো এই পেশাজীবীরা তাদের কাজের সুবিধার্থে কী ধরনের যন্ত্র ব্যবহার করেন। কেউ কেউ হয়তো ভারী যন্ত্রপাতি ব্যবহার করে থাকেন, কিন্তু অনেকেই দেখবে অনেক হালকা যন্ত্র ব্যবহার করেন, যেগুলোর জন্য বিদ্যুৎ বা জ্বালানি দরকার হয় না। কাঁচি থেকে স্ক্রুড্রাইভার এই সব কিছুই এর মধ্যে পড়ে। এই যন্ত্রগুলো চিনতে এবং এগুলো কিভাবে কাজ করে তা জানতে তাদের কর্মক্ষেত্রে গিয়ে সেগুলো দেখে আসা প্রয়োজন। এমনকি চাইলে তোমরা নিজেরাও কিছু কিছু কাজ শিখে নিতে পারো। আচ্ছা, তারপরে ইনস্ট্রাকশন 2 এর মধ্যে বলা হয়েছে যে দলে ভাগ হয়ে যাও। কোন দল কোন পেশাজীবীর কাজ দেখতে যাবে তা লটারির মাধ্যমে ঠিক করে নাও। মানে হচ্ছে যে তোমরা অনেক পেশাজীবীর নাম লিখেছো এর 99 পৃষ্ঠার মধ্যে। এবার হচ্ছে যে কোন দল কোন পেশাজীবীর কাজ দেখতে যাবে সেটা হচ্ছে লটারির মাধ্যমে তোমরা বের করতে পারবে। এরপরে বলা হয়েছে যে কিংবা কাছাকাছি বাড়ি হলে যাতায়াতের সুবিধা বিবেচনা নিয়ে
এই সিদ্ধান্ত নিতে পারো। শিক্ষকের সহায়তায় একটা সুবিধাজনক দিন ঠিক করে নিয়ে তাদের কাজ সরজমিনে পর্যবেক্ষণ করার একটা পরিকল্পনা করে ফেলো। সুন্দর একটি কাজ। আচ্ছা, এরপরে হচ্ছে যে এই চকটি। সো প্রিয় বন্ধুরা, এই চকটির আনসার হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 100 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, এখানে পেশাজীবীর নাম কি? আমরা একটি পেশাজীবীর নাম সিলেক্ট করেছি, সেটা হচ্ছে যে রং মিস্ত্রি। তারপরে এখানে বলা হয়েছে যে কোথায় কাজ করেন। রং মিস্ত্রি সাধারণত হচ্ছে যে বাসা বাড়িতে রং করেন, দোকানে রং করেন, গাড়িতে রং করেন ইত্যাদি। তারপর হচ্ছে কি কি টুলস বা যন্ত্র ব্যবহার করেন। তো একজন রং মিস্ত্রি অনেকগুলো টুলস ব্যবহার করেন। আর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে কাজে ব্যবহার করেন। তো প্রথমত আমরা দিয়েছি হচ্ছে যে একজন রং মিস্ত্রি হচ্ছে যে পেন্সিল ব্যবহার করেন। সে পেন্সিল ব্যবহার করে কেন? ড্র করার জন্য। তার কাজটা আগে ড্র করে অনুমান করার জন্য পেন্সিল ব্যবহার করে। এরপরে সে ব্যবহার করে হচ্ছে যে মোটা তুলি। মোটা তুলি কেন ব্যবহার করে? বড় জায়গায় রং করার কাজে। এরপর হচ্ছে চিকন তুলি ব্যবহার করে, সেটা হচ্ছে ছোট জায়গায় রং করার কাজে। তারপরে শিরিষ কাগজ ব্যবহার করে, সেটা হচ্ছে যে ঘষার কাজে ব্যবহার করেন। এরপর হচ্ছে যে রোলার স্টিক ব্যবহার করেন রং মসৃণ করার কাজে। তারপর হচ্ছে যে বালতি ব্যবহার করেন রং গোলানোর কাজে। এরপর হচ্ছে যে স্প্রেডার ব্যবহার করেন হচ্ছে যে তেলের আবরণকে পাতলার কাজে ব্যবহার করেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে বলা হয়েছে যে এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কী? এগুলোর সুবিধা হচ্ছে যে সহজেই কাজ করা যায় এগুলো দিয়ে। তারপরে হচ্ছে যে কাজগুলো দ্রুত হয়। এরপরে হচ্ছে যে কাজের ফিনিশিংটা কি হয়? সুন্দর হয়। তারপরে হচ্ছে যে নকশা তৈরি ও সংকীর্ণ জায়গায়ও কাজ করা যায় এই টুলসগুলো দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে যে কী কী দক্ষতার প্রয়োজন হয়। তো দক্ষতার প্রয়োজন হয় প্রথমত হচ্ছে রং করার দক্ষতা ভালো হওয়া উচিত। যে রং করবে তার রঙের দক্ষতাটা ভালো হওয়া উচিত। তারপরে হচ্ছে যে যন্ত্রগুলো সঠিক ব্যবহার জানা উচিত। এই যে টুলসগুলো ছিল এগুলো সঠিক ব্যবহার জানা উচিত। এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি থাকা উচিত, যে কিভাবে রং করলে জিনিসটা ফুটবে সেই বিষয়ে ক্রিয়েটিভিটি থাকা উচিত। সো হচ্ছে যে প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে আমাদের 100 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 101 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 101-এর মধ্যে কি বলা হয়েছে। সো এই পৃষ্ঠার শুরুতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমাদের জন্য। এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সেশন আর এটা অধ্যায় হচ্ছে যে সকল কাজের কাজই নানা কাজের কাজই এই অধ্যায়ের। তো এখানে ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে যে তোমরা বিভিন্ন পেশাজীবীর হাতে কাজ পর্যবেক্ষণ করার সময় নিশ্চয়ই খেয়াল করেছ তারা হাতের কাজে যেসব টুলস বা যন্ত্র ব্যবহার করেন সেগুলো এক একটা কাজের জন্য এক এক রকম করে বানানো। নিচের ফাঁকা জায়গায় যন্ত্রগুলো ছবি এঁকে রাখো। তো এখানে বলা হয়েছে যে ফাঁকা জায়গার মধ্যে এই যন্ত্রগুলোর ছবি আঁকার জন্য। তো আমরা কয়টা যন্ত্র ছবি আঁকবো আমরা দেখি। এখানে হচ্ছে যে 1টা 2টা, তারপর হচ্ছে যে 3টা 4টা 5টা 6টা, তার মানে হচ্ছে যে 6টা যন্ত্রের ছবি আমাদেরকে এখানে আঁকতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখানে কিসের যন্ত্র আঁকবো আমরা, কোন কাজের যন্ত্র আঁকবো? যেহেতু আমরা এর আগে হচ্ছে যে কাজটার কথা বলা হয়েছে, এই যে এখানে হচ্ছে যে পেশার নাম কি, কোথায় কাজ করেন, তার মানে আমরা এখানে একটি কাজ করেছি। সেখানে হচ্ছে যে আমরা রং মিস্ত্রির কাজের বিবরণ দিয়েছি। এখানে এই জায়গাটায় রং মিস্ত্রি কাজের বিবরণ দিয়েছি। তো সেই জন্য হচ্ছে যে একজন রং মিস্ত্রি কী কী যন্ত্র দিয়ে কাজ করে সেই যন্ত্রগুলোর আমরা হচ্ছে যে এখানে চিত্র তোমাদেরকে দেখাবো। এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 101 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, তোমরা দেখেছো যে এর আগে হচ্ছে যে আমরা 100 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা কাজ করেছি চিকন তুলি। তো হচ্ছে যে আমরা এখানে চিকন তুলির একটি ছবি দিয়েছি। তো তোমরা চাইলে হচ্ছে যে এই চিকন তুলিটাকে আমরা হচ্ছে যে একদম সাধারণ যেই চিত্রগুলো এগুলো নেওয়ার চেষ্টা করেছি যেন তোমরা এগুলো নিজেরা আবার ড্রয়িং করতে পারো। তারপরে হচ্ছে যে 2 নম্বরে যেটি আমরা দিয়েছি সেটা হচ্ছে মোটা তুলি। তো তোমরা হচ্ছে যে এগুলোর শেপগুলো নিজেরা এঁকে ড্রয়িং করে মোটামুটি তোমাদের বইতে অঙ্কন করে ফেলতে পারো। তারপরে 3 নম্বরে যেটি আমরা দিয়েছি সেটি হচ্ছে যে রোলার, রং করতে রোলারের প্রয়োজন হয়।
তারপরে 4 নাম্বার হচ্ছে যে বালতি, রং করতে বালতির প্রয়োজন হয়। এরপরে আমরা দিয়েছি হচ্ছে শিরিষ কাগজ, রং করতে অবশ্যই শিরিষ কাগজের প্রয়োজন। তোমরা এভাবে এঁকে ফেলবে, এটি খুবই সহজ। এরপর হচ্ছে যে স্প্রেডার, স্প্রেডার আঁকতে তোমাদের একটু কষ্ট হবে, সেই জন্য স্প্রেডারটা আমরা মানে আমাদের কাছে যেই ছবিগুলো ছিল তার থেকে একদম সহজ যে ছবিটা সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যেন তোমরা আঁকতে পারো। সো এটি হচ্ছে যে তোমাদের 101 নাম্বার পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 102 নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 102 এর মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে একদম শুরুতে একটি ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে যে তোমরা তো দেখেছো এই যন্ত্রগুলো ব্যবহারকারীর কাজ সহজ করে, কিন্তু কিভাবে? কিছুটা সময় দলে বসে আলোচনা করো। আচ্ছা, এরপর হচ্ছে যে এবার একটা ছোট পরীক্ষা করে দেখা যাক। তোমাদের বেঞ্চের উপর বইগুলো একের পর এক সাজিয়ে একটা উঁচু পিলারের মতো তৈরি করো, মানে এভাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে এবার ছবির মতো স্টিলের রুলার, মানে হচ্ছে যে তোমাদের যেই স্টিলের স্কেলটা আছে সেটা, অথবা হচ্ছে কি তক্তা বা অন্য যে কোনো লম্বা ও চ্যাপ্টা জিনিস সেই বইয়ের গায়ে হেলান দিয়ে রাখো, এই যে এভাবে। তারপরে বলা হয়েছে যে একটা পানির ভরা বোতল বা অন্য কোনো ভারী বস্তু কিছু দিয়ে বেঁধে ঢাল বেয়ে টেনে তোলার চেষ্টা করো, মানে হচ্ছে যে একটা পানির বোতলকে মানে কিছু দিয়ে বেঁধে এই যে এই স্কেলটা দিয়ে এভাবে টেনে তোলার চেষ্টা করতে। আচ্ছা, এরপর হচ্ছে যে বস্তুটিকে এমনিতেই সোজা উপরে টেনে তুলতে গেলে যতটা বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কি কম লাগছে নাকি বেশি? মানে হচ্ছে যে বোতলটাকে ধরো তুমি কিছু দিয়ে বাঁধছো, বাঁধার পরে যদি এভাবে সোজা খাড়াখাড়ি টানো তখন তোমার একটু বেশি কষ্ট হচ্ছে নাকি এভাবে টানতে বেশি কষ্ট হচ্ছে, সেটা এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে কেন এমনটা হয় বলতে পারো? বন্ধুদের সাথে আলোচনা করে তোমার উত্তরটি নিচে লিখে ফেলো। আচ্ছা, এখানে হচ্ছে যে এটা কেন এমন হয় সেই উত্তরটি লেখার জন্য। আচ্ছা, এরপর আমরা দেখি যে এখানে আরও একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে এবার বইয়ের উচ্চতা কমিয়ে ডালের উচ্চতা কমিয়ে আনো, কিংবা আরেকটু লম্বা তক্তা দিয়ে ডালের উচ্চতা বাড়িয়ে নাও। এখন একইভাবে আবার ভারী বস্তুটা টেনে তোলার চেষ্টা করো, আগের চেয়ে কি ওজন কম লাগছে নাকি বেশি? বন্ধুদের সাথে আলাপ করে নিচে নোট করো। তার মানে এবার বলা হয়েছে যে ধরো এখান থেকে বই কিছু কমায় ফেলার জন্য, ধরো কিছুটা বই কমায় ফেলছো, তুমি একটা বই রাখছো, রাখার পরে হচ্ছে যে স্কেল রোলারটাকে বললো যে এইভাবে এখানে দেওয়ার জন্য, দিয়ে এখান থেকে বোতলটা কী করার জন্য? টানার জন্য। টানলে কি তোমার আগে থেকে কি কষ্ট একটু কম হচ্ছে কিনা এটা বোঝার জন্য এখানে বলা হয়েছে। সো প্রিয় বন্ধুরা, এই দুইটা ইনস্ট্রাকশনেরই হচ্ছে যে আনসারটা আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি তোমাদের জন্য। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো উত্তরটি আমরা এভাবে রেডি করেছি যে বই ও স্কেল দিয়ে যে ব্যবস্থা তৈরি করা হয়েছে তা হলো সরল যন্ত্র। এক্ষেত্রে স্কেল হেলানো তল হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ব্যবস্থার সাহায্যে ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেষ্টা সহজেই ঢাল বেয়ে টেনে তোলা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটি দ্বিতীয়টার উত্তর, আরেকটু লম্বা তক্তা দিয়ে ঢালের দৈর্ঘ্য বাড়িয়ে নিলে ভারী বস্তুটা টেনে তোলার সময় আগের চেয়ে ওজন কম লাগছে, কারণ হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হয় যান্ত্রিক সুবিধা তত বেশি পাওয়া যায়, অর্থাৎ কম বল প্রয়োগ করতে হয়। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে তোমাদের 102 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের 103 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা শুরু করি 103 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 102 পৃষ্ঠার একটা অংশ, এই যে 102 পৃষ্ঠার একটা অংশ এখানে 103 পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে। তো এই খালি জায়গাটা যেটা, এটা হচ্ছে যে 102 পৃষ্ঠার এই আনসারটা লেখার জন্য। আর হচ্ছে যে আমাদের মূল কাজটা হচ্ছে যে এখানে। তো এখানে এবার বলা হয়েছে যে এবার একটু ভেবে দেখো ঢালটা ঠিক কতটুকু বাঁকা হলে ভারী বস্তু সবচেয়ে সহজে ওঠানো যাচ্ছে। বোঝার সুবিধার জন্য কয়েকটা রাবার ব্যান্ড জোগাড় করে নাও। ভারী বস্তুটিকে টেনে তোলার সময় রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নাও। এবার বই কমিয়ে বাড়িয়ে ডালের উচ্চতা কম বেশি করে দেখো ডালটা কত ডিগ্রি কোণে রাখলে সবচেয়ে সহজ হয়।
রাবার ব্যান্ডগুলো সবচেয়ে কম প্রসারিত হলে বুঝবে সবচেয়ে কম টান পড়ছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে চাঁদা দিয়ে ডালের কোণ মেপে এখানে লিখে রাখো। একটা চাঁদা দিয়ে ডালের কোণটা মাপার জন্য বলা হয়েছে। এরপরে হচ্ছে যে ডাল এবড়ো খেবড়ো হলে কি কষ্ট কম হতো নাকি বেশি হতো, তার মানে এখানে একটা প্রশ্ন করা হয়েছে। তারপর হচ্ছে যে আর এখানে একটি কাজ দেওয়া হয়েছে, এখানে দুইটি উত্তর দিতে হবে, এখানে একটি আর হচ্ছে যে এখানে একটি। তো এটা হচ্ছে যে আমরা উত্তরগুলো দিব, তার আগে আমরা ইনস্ট্রাকশনগুলো পড়ে নিচ্ছি। এখানে বলা হয়েছে যে দেখলে তো যে কোনো জিনিস সরাসরি উপরের দিকে টেনে তোলার চেয়ে ডাল বেয়ে গড়িয়ে আনলে কষ্ট কম হয়। আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন ক্ষেত্রে এই ডাল বা হেলানো তলের ব্যবহার আছে। এর বাইরেও আমরা এমন অনেক সহজ সরল যন্ত্র কৌশল ব্যবহার করি যা আমাদের কাজকে সহজ করে। এরকম অনেক যন্ত্রের ব্যবহার তোমরা বিভিন্ন পেশাজীবীদের তথ্য সংগ্রহ করতে গিয়েও দেখেছ। এখন চলো জেনে নিই এই যন্ত্রগুলো আমাদের কাজকে কিভাবে সহজ করে। আচ্ছা, এই হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন। তারপর আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে যে তোমার বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের নবম অধ্যায় 9.2 অংশ থেকে সরল যন্ত্র বিষয়ে ভালো করে পড়ে নাও। সরল যন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি বুঝতে পারছো? ক্লাসের বাকিদের সাথে আলোচনা করে নাও। তার মানে হচ্ছে তোমার অনুসন্ধানী বই, বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের নবম অধ্যায়ের 9.2 পাঠের মধ্যে সরল যন্ত্র নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এবার দেখার পালা, আমরা এতক্ষণ যেসব যন্ত্র বা কৌশল নিয়ে আলাপ করলাম সেগুলো কোন ধরনের সরল যন্ত্রের মধ্যে পড়ে। সেই জন্য আগামী সেশনের আগেই বাসা থেকে অনুসন্ধানী পাঠে যেই 6 ধরনের সরল যন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো সম্পর্কে পড়ে এসো। আচ্ছা, এরপরে দেওয়া হয়েছে যে তৃতীয় সেশন। এখানে বলা হয়েছে যে বাসা থেকে বিভিন্ন ধরনের সরল যন্ত্র সম্পর্কে জেনে এসেছো নিশ্চয়ই। এবার জোড়ায় বসে অনুসন্ধানী পাঠ বই থেকে যেসব সরল যন্ত্রের কথা জেনেছো সেগুলো আলোচনা করে আরেকবার ঝালাই করে নাও। এরপরে বলা হয়েছে যে এবার ভেবে দেখো তোমাদের প্রতিদিনের জীবনে কি এই বিভিন্ন ধরনের সরল যন্ত্র কেন। আচ্ছা, এটা হচ্ছে যে এই অংশটুকু হচ্ছে যে 104 পৃষ্ঠার সাথে, এটা আমরা 104 পৃষ্ঠার সময় পড়বো। তো চলো বন্ধুরা, এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 103 পৃষ্ঠার সমাধান। তো এখানে সমাধানটুকু হচ্ছে যে আমরা এইভাবে রেডি করেছি যে এখানে বলা হয়েছে যে তোমরা দেখো ডালটা কত ডিগ্রি কোণে রাখলে সবচেয়ে কাজের হয়। তো আমরা এখানে দিয়েছি যে 5 ডিগ্রি কোণে রাখলে সবচেয়ে কাজের হয়। ডালটা 5 ডিগ্রি কোণে রাখলে সবচেয়ে কাজের হয়। তোমাদের যদি জায়গা বেশি থাকে তোমরা এখানে ডালটা লিখে দিবে, ডালটা 5 ডিগ্রি কোণে রাখলে সবচেয়ে কাজের হয়। এরপর এখানে বলা হয়েছে ডাল এবড়ো খেবড়ো হলে কি কষ্ট কম হতো নাকি বেশি হতো এবং কেন। তো আমরা এখানে দিয়েছি হচ্ছে যে কষ্ট বেশি হতো। আর কেন এই জিনিসটা হচ্ছে যে এখানে বিস্তারিত লেখা যায়নি যেহেতু জায়গা কম। আর তোমরা যারা খাতায় লিখো তারা হচ্ছে এই জিনিসটা বিস্তারিত লিখে নেবে, আর যারা বইতে লিখো আমরা তাদের জন্য এটা এভাবে রেডি করেছি। সো হচ্ছে যে এটি ছিল হচ্ছে তোমাদের 103 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 104 নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং 104-এর মধ্যে কি বলা হয়েছে। তো এখানে একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ইনস্ট্রাকশন দিয়েছে, এখানে আংশিক আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে 103 নম্বর পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ আছে এই যে এখানে। তো এখানে বলা হয়েছে যে তৃতীয় সেশন, আর ইনস্ট্রাকশন যেটি দিয়েছে সেখানে বলা হয়েছে বাসা থেকে বিভিন্ন ধরনের সরল যন্ত্র সম্পর্কে জেনে এসেছো নিশ্চয়ই। এবার জোড়ায় বসে অনুসন্ধানী পাঠ বই থেকে যেসব সরল যন্ত্রের কথা জেনেছো সেগুলো আলোচনা করে আরেকবার ঝালাই করে নাও। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে এবার ভেবে দেখো তোমার প্রতিদিনের জীবনে কি এই বিভিন্ন ধরনের যন্ত্র সরল যন্ত্রের কেন ব্যবহার দেখো, নিজেরা আলোচনা করে নিচের চকে টুকে নাও। কোন কোন প্রযুক্তিতে এগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে সরল যন্ত্রের ধরন, এখানে অনেকগুলো সরল যন্ত্রের ধরন দিয়েছে। আর এখানে বলা হয়েছে যে দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে। এরপরে এখানে সরল যন্ত্রের ধরন দিয়েছে লিভার, হেলান্তল, স্ক্রু, চাকা ও অক্ষদণ্ড, কপিকল, ফাল, এগুলো দিয়েছে। সো প্রিয় বন্ধুরা, আনসারটি আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 104 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, এখানে প্রথম যেই সরল যন্ত্রটি ছিল এটার নাম ছিল লিভার। আর লিভার হচ্ছে যে দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে। এটার ব্যবহার রয়েছে কেচি, দাড়িপাল্লা, চিমটা, হাতুড়ি, নলকূপের হাতল ইত্যাদিতে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সরল যন্ত্রের ধরন হচ্ছে 2 নম্বর হেলান্তল। এটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড, গাড়ি গ্যারেজ, উঁচু ব্রিজের ওঠার রাস্তায় ইত্যাদিতে হেলান্তলের ব্যবহার রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে স্ক্রু। স্ক্রু হচ্ছে যে গাড়ির চাকা লাগাতে, কাঠ সংযুক্ত করতে, প্লাস্টিক সংযুক্ত করতে ব্যবহৃত হয় এটি। এরপরে হচ্ছে চাকা ও অক্ষয় দন্ত। এটা হচ্ছে যে মোটরসাইকেল, হুইল চেয়ার, বাইসাইকেল, ঠেলাগাড়ি ইত্যাদিতে এর ব্যবহার রয়েছে। এরপর হচ্ছে যে কফিকল। কফিকল হচ্ছে যে লিফট চালনা, ভারী বস্তু উপরে তুলতে, স্কুলের পতাকা উত্তোলন ইত্যাদিতে এর ব্যবহার রয়েছে। এরপর হচ্ছে যে ফাল। ফালের মধ্যে হচ্ছে যে তীর, ধনুক, কুড়াল, চুরি, চাপাতি ইত্যাদি। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এই পৃষ্ঠার মধ্যে আর কি বলা হয়েছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার বলা হয়েছে যে আবার আগের আলোচনায় ফিরে আসা যাক। তোমরা তো বিভিন্ন পেশাজীবী কি কি যন্ত্র ব্যবহার করে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করেছো। এখন ভেবে দেখো, তোমরা যে পেশাজীবীর যন্ত্রপাতির কথা উপরের চকে লিখেছো তার মধ্যে কি সরল যন্ত্রের ব্যবহার আছে? এর মধ্যে কোনটা কোন ধরনের সরল যন্ত্রের মধ্যে পড়ে জোড়ায় আলোচনা করে নিচের ছকে লেখো। লেখা হয়ে গেলে ক্লাসের বাকিদের কাছ থেকে শোনো তারা কি লিখেছে। তুমিও যুক্তিসহ নিজের মতামত সবাইকে জানাও। এরপর হচ্ছে যে এখানে আরও একটি চক দিয়েছে। চকের মধ্যে বলা হয়েছে যে কোন ধরনের সরল যন্ত্র। এখানে প্রথমত লিভার দিয়েছে, কফিকল, হেলান্তল, চাকা ও অক্ষ, ফাল, তারপরে স্ক্রু। তো এটি হচ্ছে যে আমাদের ওই আনসার সেকশনের মধ্যে আছে। এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানের মধ্যে আমরা লিখেছি হচ্ছে কোন ধরনের সরল যন্ত্র। লিভার। লিভারের মধ্যে আছে কেচি, চিমটা, হাতুড়ি ইত্যাদি। এরপর হচ্ছে যে কফিকল। কফিকল হচ্ছে কি ভারী বস্তু উপরে তোলার যন্ত্র, ক্রেন এগুলো। এরপর হচ্ছে যে হেলানোতল। এগুলো হচ্ছে উঁচু ব্রিজের ওঠার রাস্তায়। এরপর হচ্ছে চাকা ও অক্ষ দন্ত। আচ্ছা, যাকে এখানে অক্ষ দিয়েছে। তো এটা হচ্ছে ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি ইত্যাদি। এরপর হচ্ছে যে ফাল। ফালের মধ্যে হচ্ছে তীর, ধনুক, ছুরি, ব্লেড ইত্যাদি। স্ক্রু হচ্ছে যে স্কুল গজ, স্ক্রু গজ ইত্যাদি। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে যে তোমাদের 104 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 105 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 105 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। এখানে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে বাড়ির কাজ। তারপর এখানে একটি ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমাদের বাড়িতেও একটু খেয়াল করলে দেখবে অনেক ধরনের সরল যন্ত্র আছে। আজ বাসায় গিয়ে সেগুলো খুঁজে বের করে নিচের ছকটা পূরণ করবে। একটি উদাহরণ দেওয়া হলো। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে আর পরের সেশনের জন্য যে কোনো 3 ধরনের সরল যন্ত্র বিদ্যালয়ে নিয়ে আসবে। আনার সময় যন্ত্রগুলোতে তোমার নিজের নাম অথবা রোল লিখে নিতে পারো যাতে অন্যদের সঙ্গে মিশে না যায়। আবার বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে তো। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে এই চকটি এখানে দেওয়া হয়েছে যে সরল যন্ত্রের নাম একটি তারা দিয়ে দিয়েছে, এটা ধরন, তারপর হচ্ছে যে কাজে ব্যবহৃত হয়। আর আমাদেরকে বাকিগুলো ফিল আপ করতে হবে। চতুর্থ সেশন। এই সেশনের শুরুতেই শ্রেণীকক্ষে কয়েকটি বেঞ্চ সাজিয়ে নিয়ে তোমাদের বাড়ি থেকে আনা সরল যন্ত্রগুলো সাজিয়ে রাখো। সাজানোর সময় সরল যন্ত্রগুলোর ধরন অনুযায়ী, অর্থাৎ সব লিভারগুলো একটা নির্দিষ্ট জায়গাতে, সব কপিকলগুলো একটা নির্দিষ্ট জায়গাতে, এভাবে অন্য ধরনগুলোকে গ্রুপে করে সাজাও। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে প্রত্যেকে সরল যন্ত্রগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করো। সবগুলো যন্ত্রই কি একরকম? যে কয়েকটি স্ক্রুড্রাইভার কিংবা কাছি এসেছে সেগুলোকে দেখে কি মনে হচ্ছে সবগুলো একই রকম নয়? তাহলে কেন? আবার আকৃতির পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে কাজ করার ক্ষেত্রেও কি আকার আকৃতির বিশেষ কোনো সুবিধা দেয়? সো প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 105 পৃষ্ঠার সমাধান। সো প্রিয় বন্ধুরা, এখানে বলা হয়েছে যে প্রথমত একটি তারা করে দিয়েছে যে সরল যন্ত্রের নাম, তারা চাকু দিয়েছে, এটির ধরন হচ্ছে যে ফাল, তারপরে যে কাজে ব্যবহৃত এটি হচ্ছে যে ফল কাটতে ব্যবহৃত হয়। তো 2 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে সেলাই মেশিন, এটি হচ্ছে চাকা ও অক্ষদণ্ড ধরন, আর যে কাজে ব্যবহৃত হয় কাপড় সেলাই করতে। এরপরে 3 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে লিফট, লিফট হচ্ছে যে ধরন কফি কল, আর এটা হচ্ছে যে কাজে ব্যবহৃত হয় ভর উত্তোলনের জন্য। তারপরে 4 নাম্বার হচ্ছে আমরা দিয়েছি জাতি, জাতি হচ্ছে ধরনটা ফাল, তারপরে যে কাজে ব্যবহৃত এটি হচ্ছে সুপারি কাটতে। এরপরে হচ্ছে যে 5 নাম্বার দা বটি, এটা ওইগুলো হচ্ছে যে কি ধরনটা ফাল, তরকারি কাটতে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে 6 নম্বরে আমরা দিয়েছি ঢেকি, ঢেকি হচ্ছে যে ধরনটা লিভার, আর এটা হচ্ছে ধান চাল বানতে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে 7 নম্বরে হচ্ছে কেঁচি, কেঁচির ধরনটা হচ্ছে যে ফাল, আর এটি যে কাজে ব্যবহৃত হয় সেটা হচ্ছে যে কাপড় কাটতে ব্যবহৃত হয়। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে তোমাদের 105 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 106 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 106 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক আলোচনা আছে। তো এর আগে হচ্ছে যে এখানে একটি চক দিয়েছে, চকটি আমরা ফিল আপ করে নিচ্ছি, আর চকের কোনো ইনস্ট্রাকশন এখানে দেয়া নেই। আমরা বুঝতে পেরেছি যে এর আগের পৃষ্ঠায় এটি দেখতে হবে। তো এখানে হচ্ছে যে 105 পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে বলা হয়েছে যে চতুর্থ সেশন, এই সেশনের শুরুতেই শ্রেণীকক্ষে কয়েকটি বেঞ্চ সাজিয়ে নিয়ে তোমাদের বাড়ি থেকে আনা সরল যন্ত্রগুলো সাজিয়ে রাখো। সাজানোর সময় সরল যন্ত্রগুলোর ধরন অনুযায়ী, অর্থাৎ সব লিভারগুলো একটা নির্দিষ্ট জায়গাতে, সব কপিকলগুলো একটা নির্দিষ্ট জায়গাতে, এভাবে অন্য ধরনগুলোকে গ্রুপে করে সাজাও। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে প্রত্যেকে সরল যন্ত্রগুলোকে খুব ভালো করে পর্যবেক্ষণ করো। সবগুলো যন্ত্রই কি একরকম? যে কয়েকটি স্ক্রুড্রাইভার কিংবা কাছি এসেছে সেগুলোকে দেখে কি মনে হচ্ছে সবগুলো একই রকম নয়? তাহলে কেন? আবার আকৃতির পার্থক্য নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে কাজ করার ক্ষেত্রেও কি আকার আকৃতির বিশেষ কোনো সুবিধা দেয়? জোড়ায় আলোচনা করে লেখো। সো প্রিয় বন্ধুরা, আনসারটি দেখার আগে আমরা হচ্ছে যে এরপরে আলোচনাগুলো করে নিচ্ছি। তারপরে এখানে বলা হয়েছে যে একটা ছোট পরীক্ষা করে দেখা যাক সরল যন্ত্রগুলো আকার আকৃতির সাথে এগুলো যান্ত্রিক সুবিধার সম্পর্ক কী। একটু আগেই তো 6 ধরনের সরল যন্ত্র সম্পর্কে পড়ার সময় এদের যান্ত্রিক সুবিধা সম্পর্কে জেনেছ। এখন তার ভিত্তিতে বন্ধুরা আলোচনা করে দেখো। সো প্রিয় বন্ধুরা, এখন তোমাদেরকে নিয়ে যাবো এই চকটির সমাধানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 106 পৃষ্ঠার সমাধান। তো সমাধানটুকু আমরা এভাবে রেডি করেছি যে প্রতিটি সরল যন্ত্রই আলাদা প্রকৃতির, কোনোটি লিভার, কোনোটি কপিকল, কোনোটি চাকা ও অক্ষদণ্ড, আবার কোনোটি ফাল। হ্যাঁ, যে কয়েকটি স্ক্রুড্রাইভার এসেছে তাদের আকৃতি একই রকম, যে কয়েকটি চাকু এসেছে তাদের আকৃতি একই রকম, কিন্তু সরল যন্ত্রগুলোর প্রকারভেদে আকৃতিগুলোর পার্থক্য বিদ্যমান। আকৃতি আলাদা হওয়ার প্রধান কারণ হলো এক একটি সরল যন্ত্রের কাজ এক এক রকম। হ্যাঁ, কাজ করার ক্ষেত্রেও আকার আকৃতির বিশেষ সুবিধা প্রদান করে। যেমন ভারবাহুর দৈর্ঘ্যের বড় হলে ভার উত্তোলন সহজ। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে তোমাদের 106 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 107 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি 107 পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, 2টি ইনস্ট্রাকশন দিয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে যে অর্ধেক, আর এটার বাকি অর্ধেক হচ্ছে 106 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, এই যে এখানে। তো এখানে বলা হয়েছে, নিশ্চয়ই এবার বুঝতে পারছো সরল যন্ত্রগুলোর যান্ত্রিক সুবিধার প্রয়োজন অনুযায়ী কম বেশি করার জন্য এক একভাবে তৈরি। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে পরীক্ষণটা করলে আরও সহজভাবে বুঝতে পারবে। এরপর একটা বস্তা অথবা বাজারের ব্যাগে কিছুটা বালি অথবা মাটি ভরে নাও। বালি মাটি আশপাশে না পেলে অন্য কোনো ভারী বস্তু ব্যবহার করতে পারো। একটা ইট অথবা পাথর কিংবা এই ধরনের কাঠের টুকরো আর লম্বা একটা বাঁশ কিংবা লাঠি জোগাড় করো।
আচ্ছা, এরপরে বলা হয়েছে যে শুরুতে বস্তাটা নিজের হাত দিয়ে উপরে তোলার চেষ্টা করে দেখো, অনেক ভারী লাগছে তাই না? এখন ইট ও বাঁশ দিয়ে একটা লিভার বানিয়ে ফেলো। এখানে ইটটা ফালক্রামের কাজ করছে, ভারবাহু এক্স অর্থাৎ যেদিকে বস্তাটা আছে তার বিপরীত দিকে বলবাহু ওয়াই অর্থাৎ তুমি যেখানে বল প্রয়োগ করছো। দেখো তো এই অবস্থায় বল প্রয়োগ করে বস্তাটাকে সহজ উপরে তোলা যাচ্ছে কিনা। এরপরে এখানে বলা হয়েছে যে ইট বা পালক্রামের অবস্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গাতে রেখে লিভারে বল প্রয়োগ করে এর যান্ত্রিক সুবিধা তোমরা নিজেরাই এবার অনুভব করো। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে একটা গজফিতা কিংবা রুলারের সাহায্যে ফালক্রাম থেকে ভরবাহু এক্স এবং বলবাহুর ওয়াই দৈর্ঘ্য মেপে নাও। দেখো তো এই দুই দৈর্ঘ্যের অনুপাত কত রাখলে সবচেয়ে সহজে ভারটাকে তোলা যায়। আচ্ছা, এরপরে বলা হয়েছে একইভাবে এই দুই দৈর্ঘ্যের অনুপাত কত হলে তুলতে সবচেয়ে কষ্ট হয় সেটিও বের করে ফেলো, তারপর আলোচনা করে হিসাব করো, ফলাফল নিচে লিখে রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আমাদের একটি চক দিয়েছে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আরও একটি চক দিয়েছে, আর সর্বশেষ হচ্ছে যে এখানে দুইটি ইনস্ট্রাকশন দিয়েছে। এগুলো হচ্ছে যে 108 পৃষ্ঠার কাজ, তো এগুলো আমরা দেখব না। এখন তোমাদেরকে আমরা নিয়ে যাব আমাদের আনসার সেকশনে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 107 পৃষ্ঠার সমাধান। তো এখানে হচ্ছে যে প্রথমে যেটি দিয়েছে প্রযোজ্য ক্ষেত্র, এরপরে এখানে বলা হয়েছে যে ভারবাহুর দৈর্ঘ্য এক্স আর বলবাহুর দৈর্ঘ্য ওয়াই, এরপরে অনুপাত। তো এখানে প্রথমত বলা হয়েছে যে ভার উত্তোলন সহজ হচ্ছে যে ভারবাহুর দৈর্ঘ্য যদি হয় 10 ফুট আর বলবাহুর দৈর্ঘ্য যদি হয় হচ্ছে যে 2 ফুট, তাহলে হচ্ছে যে এটার অনুপাত হবে 5:1 আর এটা হচ্ছে যে ভার উত্তোলন সহজ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ভার উত্তোলন কঠিন যদি হচ্ছে যে ভারবাহুর দৈর্ঘ্য 8 ফুট হয় আর হচ্ছে যে বলবাহুর দৈর্ঘ্য 4 ফুট হয়, তাহলে হচ্ছে অনুপাতটা হবে 2:1 আর এটা হচ্ছে যে ভার উত্তোলনটা কঠিন হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে পরীক্ষণটিতে করা শেষ হলে ফালক্রামের কোন অবস্থানে লিভারটি দিয়ে বস্তাটিকে সহজে তোলা যাচ্ছিল তা পাশের ছবি এঁকে রাখো। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে আমরা এই ছবিটি এঁকেছি, এটা একদম খুবই সহজ একটা ছবি দিয়েছে, যেন তোমরা এটি চাইলে তোমরা ড্রয়িং করে নিতে পারো, ড্রয়িং করে তোমরা এখানে আঁকতে পারো। সো প্রিয় বন্ধুরা, এটিই ছিল হচ্ছে যে 107 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 108 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 108-এর মধ্যে কি বলা হয়েছে। এখানে হচ্ছে যে আমরা বাড়ির কাজ নামে একটি কাজ দেখতে পাচ্ছি। এর আগে আমাদেরকে এই পৃষ্ঠার জন্য দুইটি ইনস্ট্রাকশন দিয়েছে পৃষ্ঠা নং 107-এর মধ্যে। এখানে বলা হয়েছে যে তোমাদের দল যে পেশাজীবী মানুষটার কাজ দেখে সরল যন্ত্র সম্পর্কে এত কিছু জানলে তাকে তো এজন্য ধন্যবাদ দেওয়ার প্রয়োজন, তাই না? তাকে উপহার হিসাবে নিজ হাতে কিছু বানিয়ে দিলে কেমন হয়? বেশ ভালো হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে দলে আলোচনা করে আগের মূল পরিকল্পনা করে নাও। এরপরের সেশনের কাজটি করতে তোমাদেরকে কি কি উপকরণ আনতে হবে তা ঠিক করে নাও। কিছু জিনিস তো তোমাদের শ্রেণীকক্ষে আছে, সেগুলোর মধ্যে যা যা ব্যবহার করা প্রয়োজন তা রেখে বাকিগুলো বাড়িতে নিয়ে যাও। আচ্ছা, এরপরে এখানে বলা হয়েছে যে নিচের ছবি থেকে কোন কাজে বা কোথায় কী ধরনের সরলযন্ত্র ব্যবহার হচ্ছে তা খুঁজে বের করে তোমার খাতায় লেখো। আচ্ছা, আর এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পতাকা উত্তোলনের একটি ছবি দিয়েছে। এটা হচ্ছে যে ক নাম্বারে, এটি কী ধরনের, এই যে এখানে বলছে যে কী ধরনের সরলযন্ত্র এটি লেখার জন্য। আচ্ছা, এরপরে খ নাম্বারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নলকূপ একটা নলকূপ দেয়া আছে, এটা কি ধরনের সেটা লেখার জন্য সরল যন্ত্র। এরপরে গ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে একটি জাতি আছে, জাতি কি ধরনের এটি লেখার জন্য। এরপরে একটি কুড়াল আছে, এটা কি ধরনের যন্ত্র, সরল যন্ত্র লেখার জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কূপ থেকে পানি উত্তোলন করতেছে, এটা কি ধরনের সেটা লেখার জন্য। সো প্রিয় বন্ধুরা, সবগুলোর আনসার আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে আমাদের
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 108 পৃষ্ঠার সমাধান। তো এখানে হচ্ছে যে ক নাম্বারে এখানে দেওয়া হয়েছে যে পতাকা উত্তোলন। তো পতাকা উত্তোলন সরল যন্ত্রের মধ্যে কী ধরনের, এটাও আমরা দিয়েছি হচ্ছে কফিকল। আচ্ছা, এরপরে হচ্ছে যে সরল যন্ত্রের মধ্যে নলকূপটা কী ধরনের, এটা আমরা দিয়েছি হচ্ছে যে লিভার, এটা লিভার। আচ্ছা, এরপরে হচ্ছে যে গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি একটি জাতি আছে। তো এটি কী ধরনের, এটা হচ্ছে সরল যন্ত্র ফাল, এটার ধরনটা ফাল। এরপর আমরা কুড়াল দেখতে পাচ্ছি, এটি হচ্ছে সরল যন্ত্রের ধরন, এটি হচ্ছে যে ফাল। আর সর্বশেষ ও নাম্বারে যেটি, সেটি হচ্ছে যে কূপ থেকে পানি তুলতেছে, এটি কী ধরনের, এটি হচ্ছে যে কপিকল। সো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে তোমাদের 108 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 109 নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা দেখি পৃষ্ঠা নং 109 এর মধ্যে কী বলা হয়েছে। এখানে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে পঞ্চম সেশন। এরপরে লেখা আছে যে আজকের সেশনের অর্ধেক সময় তোমরা উপহার তৈরির কাজে ব্যবহার করবে, বাকি অর্ধেক সময় শ্রেণীকক্ষে আমন্ত্রণ জানানো, তোমাদের পর্যবেক্ষণ করা, পেশাজীবীর সাথে কথা বলে সময় কাটাবে। যদি তাকে শ্রেণীকক্ষে আনা না যায়, এমন হতে পারে তিনি অনেক ব্যস্ত, তাকে লাগাতার কাজ করে জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে বিদ্যালয়ে ছুটির পর গিয়ে তাকে উপহারটা দিয়ে আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে উপহারটা বানাতে নিশ্চয়ই তোমাদের ছুরি, কাঁচি বা এই ধরনের আরও অনেক উপকরণ বা যন্ত্র ব্যবহার করতে হয়েছে। এখন একটু ভেবে দেখো, সেগুলো কি কোনো ধরনের সরল যন্ত্রের মধ্যে পড়ে? যদি পড়ে থাকে তাহলে যান্ত্রিক সুবিধা কিভাবে পাওয়া যাচ্ছে দলে আরেকবার আলোচনা করে উত্তরগুলো নিচের চকে লিখে রাখো। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে একটি চক দিয়েছে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও একটি চক দিয়েছে। আর এখানে বলা হয়েছে যে আচ্ছা, আমাদের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কি সরল যন্ত্রের মতো কাজ করে? আমরা কি আমাদের কোনো কাজে সরাসরি আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সরল যন্ত্র হিসাবে ব্যবহার করি? জোড়ায় আলোচনা করে ভেবে নিচে লেখো। তো এক্ষেত্রে ছবি এঁকে ফালক্রাম, অক্ষ ইত্যাদি অংশগুলো তুমি চিহ্নিত করতে পারো। আচ্ছা, এরপরে দিয়েছে হচ্ছে যে এই চকটি। সো প্রিয় বন্ধুরা, আনসারগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই 109 পৃষ্ঠার সমাধান। তো প্রথম চকটির সমাধান আমরা এইভাবে রেডি করেছি। এখানে বলা হয়েছে যে উপহার বানাতে প্রয়োজনীয় উপকরণের তালিকা, কোন ধরনের সরল যন্ত্র, তারপর হচ্ছে যে ব্যবহারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা কিভাবে পাচ্ছ। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে আমরা ছুরি হচ্ছে কোন ধরনের সরল যন্ত্র, এটা লিভার। আর হচ্ছে যে এই ছুরি ব্যবহারের মধ্যে আমরা কী ধরনের সুবিধা পাচ্ছি, খুব সহজে কোনো কিছু কাটা যায়। এরপর হচ্ছে যে কেঁচি হচ্ছে যে সরল যন্ত্রের মধ্যে এটা ধরন লিভার। আর এটা হচ্ছে যে ব্যবহারের সুবিধা, খুব সহজে কাপড় ও কাগজ কাটা যায়। আচ্ছা, এরপর হচ্ছে যে প্যারেক হচ্ছে যে সরল যন্ত্রের মধ্যে এটা ধরন লিভার। আর হচ্ছে যে ব্যবহারের সুবিধা, খুব সহজে কাঠ জোড়া লাগানো যায়। এরপরে হচ্ছে যে করাতেরও সরল যন্ত্রের ধরন হচ্ছে লিভার। আর এটা হচ্ছে ব্যবহারের সুবিধা, খুব সহজে কাঠ কাটা যায়। স্ক্রুড্রাইভার হচ্ছে যে সরল যন্ত্রের ধরন স্ক্রু। আর হচ্ছে যে ব্যবহারের সুবিধা পাওয়া যায়, খুব সহজে স্ক্রু লাগানো যায়। আচ্ছা, এরপর হচ্ছে যে হাতুড়ি হচ্ছে যে সরল যন্ত্র লিভার। আর এটাও খুব সহজে প্যারাক লাগানো যায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে জাতির হচ্ছে যে সরল যন্ত্রের ধরনটি হচ্ছে যে ফাল। আর এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে হচ্ছে খুব সহজেই সুপারি কাটা যায়। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা হচ্ছে যে আমাদের পরবর্তী চকের মধ্যে। তো এখানে বলা হয়েছে যে এই যে তোমার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কী ধরনের সরল যন্ত্রের মতো কাজ করে। তো আমরা এখানে দিয়েছি পা, এটা হচ্ছে যে এই যে, তারপর হচ্ছে যে হাতের এই জায়গাটা, তারপর হচ্ছে যে এই যে মুখের এই জায়গাটা। আর প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে চিত্রগুলো এমনভাবে দিয়েছি যেন তোমরা খুব সহজে যেন এগুলো দেখে দেখে তোমরা তোমাদের খাতার মধ্যে ড্রয়িং করে ফেলতে পারো, তোমাদের বইয়ের মধ্যে আঁকতে পারো। একদম সহজ চিত্রগুলো তোমাদের জন্য দিয়েছি। সো প্রিয় বন্ধুরা, এটাই ছিল হচ্ছে যে আমাদের 109 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের সর্বশেষ পৃষ্ঠা।
তোমাদের 110 পৃষ্ঠা নিয়ে। তো চলো বন্ধুরা আমরা দেখি এখানে কি বিষয় আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে সব শেষে আরেকটা জিনিস একটু ভেবে দেখো তো, তোমরা যেসব সরল যন্ত্র ব্যবহার করেছো সেখানে ঘর্ষণ বাড়ানো বা কমানোর কোনো বিষয় এসেছে কি? অনুসন্ধানী পাঠ বই থেকে ঘর্ষণ কমানো ও বাড়ানো অংশটুকু পড়ে একটু ভেবে উত্তর দাও তো। আচ্ছা, এরপরে বলা হয়েছে তোমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণ বলটা কিভাবে কোথাও সাহায্য করে আবার কোথাও অসুবিধার সৃষ্টি করে তা কি এবার ভেবে লিখতে পারবে। এরপর হচ্ছে যে এখানে একটি চক দিয়েছে, চকের এক পাশে বলা হয়েছে যে ঘর্ষণ বল যেভাবে সাহায্য করে আর অপর পাশে বলা হয়েছে যে ঘর্ষণ বল যেভাবে অসুবিধার সৃষ্টি করে। আর সর্বশেষ এখানে বলা হয়েছে যে এবার আমন্ত্রিত অতিথির সঙ্গে সময় কাটাও, তার কাজ ও কাজে ব্যবহৃত যন্ত্র সরল যন্ত্রগুলো নিয়ে আলোচনা করো, কিভাবে তার কাজের সরল সরেজমিনে পর্যবেক্ষণ তোমাদেরকে সরল যন্ত্র সম্পর্কে জানতে সাহায্য করেছে তা ওনাকে জানাও, তিনি নিশ্চয়ই খুশি হবেন জেনে। পরিশেষে তোমাদের বানানো উপহার তার হাতে তুলে দিয়ে বিদায় জানাও। আচ্ছা, সো প্রিয় বন্ধুরা, আনসারটি আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী 110 পৃষ্ঠার সমাধান। তো এখানে চকের এক পাশে বলা হয়েছে যে ঘর্ষণ বল যেভাবে সাহায্য করে এটা লেখার জন্য। তো আমরা এখানে প্রথমত দিয়েছি হচ্ছে যে গাড়ি থামাতে সাহায্য করে, তারপরে রাস্তায় হাঁটাচলা করতে সাহায্য করে, দেয়ালে মই লাগাতে সাহায্য করে, দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতে সাহায্য করে। আচ্ছা, এরপরে অপর প্রান্তে বলা হয়েছে যে ঘর্ষণ বল যেভাবে অসুবিধা সৃষ্টি করে এটি হচ্ছে যে মেশিনের যন্ত্রাংশ ক্ষয় করে, গতির বিরুদ্ধে কাজ করে গতি কমিয়ে দেয়, ভারী বস্তু ঠেলে পরিবহনের সময় বেশি লাগে, অপ্রয়োজনীয় তাপ উৎপন্ন করে শক্তির অপচয় করে। সুপ্রিয় বন্ধুরা, এর মধ্যে দিয়ে আমাদের এই অধ্যায়ের নানা কাজে এই অধ্যায়ের সমাপ্তি হলো। এটি হচ্ছে তোমাদের 110 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।